বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ হাত ধরে বাংলায় শিল্পের বিপ্লব, কার্যত বাংলা নতুন যুগের সূচনা হলো। কি বলবেন বিমল শঙ্কর বাবু? একদম আহ, যেসব বেকার যুবক বাংলার কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হতো, সংসার পরিজন ছেড়ে ভিন রাজ্যে যেতে হতো, বাংলায় এবার একটা কথা বলি, আপনি এটাকে শিল্পায়ন বলবেন নাকি শিল্প বিপ্লব বলবেন সেগুলো সম্পূর্ণ আপনার নমেনক্লেচারে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাংলায় শিল্পের দরকার ছিল এবং বাংলা, এই পশ্চিম বাংলা এককালে শিল্প উৎপাদনে ভারতের 1 নম্বর রাজ্য ছিল। 1947-এ যখন ভারত স্বাধীন হল তখন গোটা দেশের ডেস্টিনেশন ছিল বাংলা। এখানে এলে কাজ পাওয়া যাবে, তখন উত্তরপ্রদেশে বিহারে বলতো ছেলে কাজ চাই তাহলে কলকাতা পাঠিয়ে দাও, তখন কলকাতা এলে কিছু একটা কাজ জুটে যাবে, এরকম একটা ইমেজ ছিল বাংলার। 1967 সালে প্রথম যুক্তফ্রন্ট সরকার এসে এখানে শিল্পের গলাটিকে মারা শুরু করে। সিপিএম এর একটা বড় ভূমিকা ছিল তাতে, যেখানে কলকারখানা মালিকদের মারধর, ঘেরাও এবং পুলিশি হস্তক্ষেপ করা হবে না, এরকম অদ্ভুত একটা সিদ্ধান্ত নেওয়া হলো। ফলে শুরু হয়ে গেল ধর্মঘট, তারপর শিল্প তাড়ানো। সেই যে 67 থেকে শুরু হলো, সেই ট্র্যাডিশন চললো। মাঝখানে 72-77-এ কংগ্রেসি সরকার এসেছিল বটে, কিন্তু রাজনৈতিক ডামাডোলে ওই সরকারও কিচ্ছু করতে পারেনি। আর ওই সিপিএম যখন 77-এ ক্ষমতায় ফিরলো, কোনো শিল্পপতিরা কোনো ইচ্ছেও ছিল না এ রাজ্যে বিনিয়োগ করার। বলার মতো একটাই কাজ করেছিল, সেটা হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যাল। তাও হাজার সমস্যায় জয়ছিল হলদিয়া পেট্রোকেমিক্যাল। সব মিলিয়ে শিল্পকে গলা টিপে মারা হয়েছিল। আর গলা টিপার কাজটা যেটাখানে শেষ করেছিল সিপিএম, তৃণমূল ওখান থেকে শুরু করলো। সিপিএম এর তবু একটা লোক তোলা তুলতো, তৃণমূলের তার একটা কেউ ইনভেস্টমেন্ট করতে এলে 4টে লোক হাজির হয়ে যায় টাকার দাবি নিয়ে। ফলে এই অবস্থায় কোনো ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে আর হয়নি। ফল যা হবার তাই হয়েছে। 80-র দশক থেকেই বিপুল পরিমাণ শ্রম এখান থেকে বেরিয়ে যেতে শুরু করেছে, সব পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। জমির ওপর যখন জমি বিভক্ত হয়ে গেল, জমি পরিবারের 2-3 জন ছেলে তাকে একজন জমি চাষ করতো, বাকি 2জন বাইরে চলে যেত কাজ করতে। এটাই ছিল বাংলার ভবিতব্য এবং সবাই ওটা বোধহয় মেনেও নিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, তৃণমূল সরকার তো সে তোলাবাজি করেই শিল্পকে সর্বনাশ করে ছেড়ে দিয়েছিল, সে তোলাবাজি করে করে। এখন তৃণমূল সরকারের যারা এই তৃণমূল দলের নেতা টেতা ছিল, সে তোলাবাজি করে করে একদম 12টা বাজিয়ে দিয়েছিল এ রাজ্যের শিল্প এবং বিনিয়োগের। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর দরকার ছিল অনেকগুলো কারণ। তার মধ্যে আবার 2006 ক্ষমতায় ফিরে বুদ্ধদেব ভট্টাচার্য হঠাৎ করে মনে হয়েছিল তিনি বিধান রায় হয়ে যাবেন, তাই মেরে ধরে জমি দখল করে শিল্পায়ন করতে গেলেন। ব্যাপারটা উল্টো হয়ে গেল, কাউন্টার প্রোডাক্টিভ হলো। তাহলে সব মিলিয়ে শিল্প এ রাজ্যে শেষ করে দিয়েছে ইচ্ছে করে। সেখান থেকেই নতুন সরকার, বিজেপি সরকারের চ্যালেঞ্জ যে বাংলায় শিল্প নিয়ে আসা। কারণ শিল্প না হলে এই যে জনসংখ্যার উদ্বৃত্ত অংশ যারা কৃষিতে থাকতে চায় না, সে লোকগুলো যাবে কোথায়? কোনো ঠিকই যে কৃষিতে বিনিয়োগের অনেক জায়গা আছে, কৃষি উৎপাদন বৃদ্ধির জায়গা আছে। বাংলা কৃষি এত লোককে অ্যাকোমোডেট করতে পারে সেটা এখনো পর্যন্ত অন্য কোথাও হবে না। ফলে কৃষিরও উন্নতির জায়গা আছে এবং কৃষিকে কেন্দ্র করে শিল্পায়নেরও প্রয়োজন আছে, সেটা আমি আসছি একটু পরে। কিন্তু সবার আগে যেটা দরকার শিল্প গড়ে তোলা। ফলে নতুন সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা কিন্তু শিল্পায়নে নজর দিয়েছে। ইতিমধ্যেই হাওড়াতে আমুল একটা বিশাল ইনভেস্টমেন্ট করছে, ডানকুনিতে লাক্স কোম্পানি, লাক্স কোজি, তারা একটা ইনভেস্টমেন্ট করছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এক সময় এই হুঁশিয়ারি ইন্ডাস্ট্রিতে বাংলা গোটা ভারতের 1 নম্বর ছিল। তারপর কি হলো, সব কোম্পানি চলে গেল এখান থেকে তামিলনাড়ুর তিরুপুরে চলে গেল, কেউ থাকলো না এখানে। সেগুলোকে ফিরিয়ে আনা। একসময় হুঁশিয়ারিতে সিদ্ধেশ্বরী থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত কোম্পানি এখানে প্রোডাকশন করতো। P3 সব কোম্পানি কারখানা ছিল পশ্চিমবঙ্গে, সব চলে গেছে এখান থেকে। তাদের আবার ফিরিয়ে আনা, তাদের বলা যে না এখানেও তোমরা ইন্ডাস্ট্রি করো, সেটা একটা চ্যালেঞ্জ। 2 হচ্ছে যে অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি। অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি হলে কৃষির সুবিধাটা আরো বাড়বে। যেরকম নর্থ বেঙ্গলে যে প্রচুর আনারস হয়, আম হয়, অ্যাগ্রোবেসড ওখানে যদি ইন্ডাস্ট্রি হয় তাহলে চাষিরা সেখানে তার লাভের মুখ দেখবে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে এখানে আর যেটা দরকার এখন, পশ্চিমবঙ্গে মাঝারি এবং ক্ষুদ্র শিল্প, MSME
তার একটা বড় জায়গা রয়েছে এখনো, অনেক শেষ করে দিয়ে গেছে আগের সরকারগুলো, কিন্তু এখনো চেষ্টা করলে এমএসএমই গুলোকে বাঁচানো যায়। ওর কি যেটা সেটা হচ্ছে বৃহৎ শিল্প। টাটা যেরকম সিঙ্গুরে বড় একটা কারখানা খুলবে সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক সেই রকম একটা গাড়ি শিল্প, ইস্পাত শিল্প, এইগুলো যদি করা যায় তাহলে আমার ধারণা পশ্চিমবঙ্গ আবার শিল্পে ঘুরে দাঁড়াবে। যেটা দরকার সেটা হচ্ছে বৃহৎ শিল্পোদ্যোগীদের নিয়ে আসা, তারা বড় বড় ইন্ডাস্ট্রি করবে, সেই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে পাশাপাশি অনেক অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি তৈরি হবে, নগরায়ন হবে, প্রচুর মানুষ সেখানে কাজ করবে, ফলে আবার ডেস্টিনেশন বেঙ্গল এইটা কিন্তু সঠিক অর্থে সার্থক হবে। ফলে সেই উদ্যোগটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে, কেন্দ্রীয় সরকার সাহায্য করছে, ফলে আলটিমেটলি একটা আলোক রেখা তো রয়েছেই। এই সোনালী রেখা দিয়েই আমাদের হাঁটতে হবে, কারণ কাজটা খুব কঠিন, কিন্তু সেই কঠিন কাজকে সফল করার চ্যালেঞ্জ নিয়েছে নতুন সরকার, এবং আমি বিশ্বাস করি এই কাজে তারা সফল হবেই, কারণ এরা সৎভাবে এই রাজ্যে উন্নতির চেষ্টা করে যাচ্ছে। বিমল শঙ্করবাবু, একেবারেই তাই, আপনার কথা একেবারেই একমত যে শিল্পমুখী বাংলায় এখন এই সুবর্ণ রেখা, এটা থেকেই একদিন সুবর্ণ সোনালী ভোর হবে এবং সোনালী সূর্যোদয় আমরা দেখব। সেই জায়গায় বিমল শঙ্করবাবু, এই শিল্পমুখী বাংলায় এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে শিল্পায়ন হতে চলেছে বা একের পর এক হচ্ছে, এই যে ত্বরান্বিত বাংলায় যে অবস্থা এখন দেখে ইতিমধ্যেই কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর স্ত্রী তিনি কিন্তু আশা করেছেন যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আশা করছি বাংলা আবার শিল্প পাবে এবং একটা উন্নতির পথে এগোবে, এবং তিনি শুভেন্দু অধিকারীর কাছে প্রতি ভরসা প্রকাশও করেছেন। এই বিষয়ে কি বলবেন? এটা খুব ভালো, কারণ তিনি বুঝেছেন যে সৎভাবে উদ্যোগ নিলে অবশ্যই শিল্পায়ন হবে এবং পশ্চিমবাংলায় মানুষের হাতে কাজ বাড়বে। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে যেভাবে টাটাতে গাড়ি শিল্প করার জন্য সিঙ্গুরের যে পদ্ধতি নিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সরকার, এটা স্বীকার করতে হবে উনি ঠিক করেননি কাজটা। ওনার উচিত ছিল মানুষকে বোঝানো, বুঝিয়ে জমি নেওয়া, তাতে অন্তত আর মানুষ যদি বাধা দিত তাহলে অন্য জায়গায় ইন্ডাস্ট্রিটা করা। তখন গাজোয়ারি করে মেরে ধরে জমি দখল করতে গিয়েই কিন্তু সর্বনাশটা হয়েছিল, এটাও স্বীকার করতে হবে। তা নইলে এত বড় একটা ইন্ডাস্ট্রি কিন্তু হতে পারত, আর সেই ইন্ডাস্ট্রিটা যদি হতো তাহলে পশ্চিমবাংলার শিল্পচিত্র সত্যি বদলে যেত। ফলে ইনিশিয়ালি ভুল তো তৎকালীন সিপিএম করেছে গাজোয়ারি করতে গিয়ে, কিন্তু এটা ঠিকই যে তার উদ্দেশ্যটা ভালো ছিল। উদ্দেশ্য ছিল যে এ রাজ্যে বড় শিল্প হলে, এ রাজ্যে একটা বড় কারখানা যদি হয় তাহলে মানুষ এখানে কাজ পাবে, একটা কারখানাকে কেন্দ্র করে হাজার হাজার কাজের সৃষ্টি হবে। ওটা দেখলে আরো বহু ইন্ডাস্ট্রি আসবে এবং বাংলা আবার শিল্পে ঘুরে দাঁড়াতো। কিন্তু পদ্ধতি, মেথড ওয়াজ কোয়াইট ডিফারেন্ট, এবং সেটা একেবারে ঠিক ছিল না। যাই হোক, এখন হলো কি, সিঙ্গুরে না হলো চাষ, জমিটা নেওয়ার পরে সেই জমি ফেরত দেওয়া হলো, কৃষকরা সেই চাষও করে না, চাষের যোগ্য নয়। কিছুদিন আগে নিজে গিয়ে দেখে এসেছি, কিচ্ছু হয় না ওখানে, ওরকম পড়ে আছে। ওরকম উর্বর জমি এভাবে না নিলেই হতো, চাষ হতো, অন্তত কৃষিতে কন্ট্রিবিউট করতে পারতো। 1,000 একর জমি নষ্ট হয়ে পড়ে রইল, সেটা একটা দিক। অন্যদিকে সেই জমি এমন ভাবে ফেরত দেওয়া হয়েছে এত চাষির হাতে, আবার তাদের নিয়ে ডেকে ডুকে আবার তাদের কাছ থেকে জমি নিয়ে ইন্ডাস্ট্রি করা, ব্যাপারটা প্রায় খুব কঠিন কাজ। জানি না ভবিষ্যতে সরকার সিঙ্গুরটাকে নিয়ে কি ভাবছে। কিন্তু অন্যান্য জায়গায় শিল্প হবে এটা ঠিকই, এবং শিল্পের জন্য জমির কোনো অসুবিধা হচ্ছে না। এই যে বিএসএফ কে জমি দেওয়া হলো তাতেও তো কোনো অসুবিধা হচ্ছে না। ফলে সব মিলিয়ে শিল্পায়ন কিন্তু বেশ দ্রুত ত্বরান্বিত হচ্ছে, মানে ত্বরান্বিত শিল্পায়নের যে প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে আমি অন্তত মনে করি। অর্থাৎ বিমল শঙ্কর বাবু, আপনার কথা বলার এই যে আপনার বক্তব্যের রেস্ট নেই, এটা আমি বলতে চাইছি যে আগামী দিনে যেভাবে ত্বরান্বিত হচ্ছে বাংলা, সেই জায়গায় অতীতের যদি আমরা চিত্র দেখি, যেখানে এই বুদ্ধদেব ভট্টাচার্য বা তৎকালীন সিপিএম সরকারের যে বাম সরকারের যে একটা ভুল পদক্ষেপ, মানুষের জমি দখল করে নেওয়া, তার যে প্রক্রিয়া যদি না চলতো, যদি মানুষকে বুঝিয়ে নেওয়া হতো, তাহলে কি আগামী দিনে মানে অতীতে আমরা তৃণমূলের জন্মটাই দেখতে মানে পেতাম না, এবং বাংলা কি আরো উন্নতির পথে যেতে পারতো শিল্পায়নের মাধ্যমে? দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে সিপিএম কে না শিল্পপতি করে বিশ্বাস করতো না।
বিশ্বাস করতো না এই কারণে যে 1967 সালে যুক্তফ্রন্ট যখন হয়েছিল তখন যেভাবে মানে শিল্প তাড়ানো হয়েছিল, কম্পিউটারের যেভাবে বিরোধিতা করেছিল কমিউনিস্টরা, তখন যে কোম্পানিগুলো কম্পিউটার ইনস্টল করতে এসেছিল, কম্পিউটার ব্যবসা করতে এসেছিল, তাদের যেভাবে পিটিয়ে তাড়িয়েছিল তৎকালীন এসব কমিউনিস্ট ট্রেড ইউনিয়ন লিডাররা, ফলে একটা বাজে বার্তা চলে গিয়েছিল যে এখানে শিল্প করতে গিয়ে কে মার খাবে। 1967, 68, 69 তো তাই হয়েছিল। শিল্পপতির গায়ে তো সেইভাবে বড় শিল্পপতির ধারে কাছে যাওয়ার উপায় নেই, তার ইউনিটে তার ম্যানেজাররা তারা মার খেত, পুলিশ বাঁচাতে যেত না। বহু জায়গায় স্থানীয় ওই সিপিএম এর নেতৃত্ব প্রচুর লোক ঢোকাতো নিজের লোক, যেরকম এই লোক ঢুকে নষ্ট করে ফেললো রিসোডা হিং মোটর কারখানাটাকে। এই কারখানাতে 7 থেকে 8 হাজার লোককে ঢোকানো হয়েছিল। তো কি কাজ করবে ওরা? ফলে ওরাও আস্তে আস্তে এখান থেকে ইনভেস্টমেন্ট সরাতে শুরু করলো, দক্ষিণে নিয়ে চলে যেতে শুরু করলো। তারপর শিল্পপতিদের নিজেদেরও তারা ইনভেস্টমেন্ট এখানে করলো না, যখন দেখলো যে পরিস্থিতি ভালো না, তারা এখান থেকে ইনভেস্টমেন্ট বন্ধ করে দিল। ডানলপ বন্ধ হয়ে গেল, হিং মোটর বন্ধ হয়ে গেল, কেশরাম রেয়ন একেবারে যাতা হয়ে গেল, সব মিলিয়ে একেবারে নষ্ট হয়ে গেল। এখন অনেক কারখানা, সে কত পুরনো কারখানা, বেঙ্গল পটারি, ভাবা যায় বেঙ্গল পটারি কেন বন্ধ হয়ে গেল। এরকম গ্লাস সিরামিকের কারখানা ছিল, সেটা নষ্ট হলো। ফলে পশ্চিমবাংলায় কারখানা যেসবটা কিভাবে, দমদম অঞ্চলে যেসব একটা বিখ্যাত কারখানা ছিল সেটা কিভাবে নষ্ট হয়ে গেল। ফলে সব মিলিয়ে এই কারখানাগুলো নষ্ট হয়েছে, তার কোনোটা সরকারি উদ্যোগে সেখানে লাভ দিতে পারেনি, ঠিক মতো কাজ হয়নি, ওভারটাইম দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে, দুর্গাপুরে এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে সব মিলিয়ে বাংলার শিল্প চিত্র একেবারে অন্ধকার নেমে এসেছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের ইচ্ছে ছিল উনি শিল্পকে ভবিষ্যৎ করবেন। ওই বামফ্রন্ট সরকার যখন নির্বাচনে লড়লো 2006, দেওয়ালে দেওয়ালে স্লোগান লেখা হতো, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। ভালো কথা, শিল্প আমাদের ভবিষ্যৎ কেনা বলছে। কিন্তু আপনি যখন সিঙ্গুরের জমি নিতে গেলেন, প্রথম যখন দেখলেন যে কৃষকরা রুখে দাঁড়িয়েছে, টাটার যে লোকগুলো গিয়েছিল মেরে তাড়িয়ে দিয়েছে, তো আপনারা কেন মানুষের কাছে গিয়ে বোঝাতে পারলেন না? আর যদি দেখতেন যে মানুষ কিছুতেই জমি দিতে রাজি হচ্ছে না, অন্য জায়গায় ছিল না, অন্য জায়গায় করতেই পারতেন। টাটাকে বুঝিয়ে যে না এখানে লোকে নিতে চাইছে না, চলুন অন্য জায়গায় আপনাকে ভালো জায়গায় জমি দেবো। পশ্চিমের দিকে মানে পানাগড় থেকে শুরু করে ওই অঞ্চলে প্রচুর জায়গা রয়েছে, সেগুলো গোটা উর্বর জায়গা নয়, সেখানে দেওয়া যেতে পারতো। দুর্ভাগ্যবশত সেটা করা হলো না। সিপিএম যে পন্থায় চলতো, অর্থাৎ লোককে মেরে ধরে তার জমি থেকে উৎখাত করব, আমরা শাসক দল এত বড় আস্পর্ধা না বলে সেই করতে গিয়ে সর্বনাশ হলো। শুধু তাই নয়, মানে ঠেকেও শিখলো না, আবার নন্দীগ্রামে গিয়ে অত বড় জায়গা থেকে লোককে মেরে তুলে দিতে গেল, নন্দীগ্রামের লোকজন রুখে দাঁড়ালো। ফলে সব মিলিয়ে সিপিএম মেড এভরিথিং মেস। দোষটা সিপিএম এর। আমি আবার বলবো, শিল্পায়ন যে হয়নি, যে কারখানা নন্দীগ্রামে হয়নি বা সিঙ্গুরে হয়নি, তার জন্য ইনিশিয়ালি দায়ী কিন্তু সিপিএম। কিন্তু তৃণমূলও তার দায় অস্বীকার করতে পারেন না। টাটা এরকম একটা ফ্যাক্টরি যখন টাটা ছেড়ে দিয়ে চলে গেল, উচিত ছিল ক্ষমতায় এসে টাটাকে নিয়ে আসা এই রাজ্যে, টাটাকে নিয়ে এসে বলা যে যা হবার হয়ে গেছে, আপনি চলে গিয়েছিলেন, আমরা আপনাকে ফিরিয়ে আনছি, আপনি এখানে ইন্ডাস্ট্রি করুন, আমি আছি আপনার পাশে। করলেন না। ওই যে কুখ্যাত ইগো ওনার একটা রয়েছে, উনি কিছুতেই এই কাজটা করলেন না। ফলে যেটা দাঁড়ালো, টাটা যখন চলে গেল আর কোনো কোম্পানি আসতে সাহস করলো না। ফলে বাংলা 100 বছর পিছিয়ে গেল। সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ কিন্তু শুভেন্দু অধিকারী নিয়েছেন। আমি আশা করব যে বাংলা কিন্তু আবার শিল্পায়নের প্রক্রিয়ার মধ্যে যাবে। অর্থাৎ বিমল শঙ্করবাবু শেষ জায়গায় এসে একটি কথা ওঠে যে বাংলায় কেন, সারা পৃথিবীতে যেখানেই শিল্প হোক সেই শিল্পপতিদের আগে ভরসা, বিশ্বাস, নিরাপত্তা এবং সুরক্ষা দিতে হয় সরকারদের, এবং সেই নিরাপত্তা এবং সেই সুরক্ষা বাংলা থেকে বর্তমান শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি সরকার দিতে পারবে, এবং আগামী দিনে শিল্প একের পর এক বাংলায় আসবে, কর্মসংস্থান পাবে বাংলার যুবক যুবতীরা। হ্যাঁ, ডেফিনেটলি। আমি একটা আপনাকে তথ্য দিই, সেটা হচ্ছে সম্ভবত 2023 সালে হুগলিতে একটা কোম্পানি এসেছিল ওয়্যার হাউস এবং এরকম কিছু বানাবে বলে। তাদের কাছ থেকে স্থানীয় কিছু মাতব্বর তারা টাকা চেয়েছিল, টাকা দেয়নি বলে তাদের 2জন ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তারা অনেক বলে কয়ে তারপরে তাদের 2 ইঞ্জিনিয়ারকে ছাড়িয়েছিল। আরে এরপরে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে শিল্প করতে আসতো? তৃণমূল তো
পরিষ্কার ছিল, মানে সিপিএম এর তো একজন টাকা তুলতো এবং ওই সিটু মিটুর নামে সব টাকা তুলতো। আর তৃণমূলের তো সব শয়ে শয়ে দাদা গিয়ে হাজির হতো, আমাকে টাকা চান, সে বলবে আমাকে টাকা চান, আমারই 100টা লোক নেই, সে বলবে আমার 500টা লোক নেই। শিল্পপতি তো পাগলের মতো অবস্থা। তাহলে তারাও এখানে শিল্পায়ন করতে আসতো না। সেই জায়গা থেকে শিল্পপতিদের নিরাপত্তা দেওয়া এবং তারা যাতে নিরাপদে তাদের বিনিয়োগ করতে পারে সেই ব্যবস্থা করার চ্যালেঞ্জ বর্তমান সরকার নিয়েছে। শিল্পপতিরা আসছে লাভ করতে, তারা তো আর এখানে শিল্পপতি এখানে বিনিয়োগ করলে সে তো তার টাকা তুলবেই, লাভ করবেই। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে দেশের যে আইন সেই আইন অনুযায়ী তারা ব্যবসা করে, যাতে